ওকে, আমরা এখন আরও একটি প্রবলেমের সাথে পরিচিত হব এবং তোমাদের দেয়া প্রবলেম লিস্টের এটা হচ্ছে 3 নম্বর সমস্যা। তো এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। সেখানে কি কি বলা আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম বলা আছে যে স্রোতহীন নদীতে, তো আমি বারবার করেই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ক্লাসে, এবং যে আমাদের যদি নদীতে স্রোত থাকে তখন কিন্তু নৌকার যে ব্যাগটা আমরা সাধারণত পাই বা যেটাকে লব্ধি ব্যাগ বলি, বা একটা নদীতে স্রোত আছে, স্রোতের অনুকূলে নৌকা গেলে কিন্তু সেটা তার রিয়েল ব্যাগ না, বা স্রোতের প্রতিকূলে নৌকাটা গেলে যে ব্যাগ দেখি সেটা তার রিয়েল ব্যাগ না। তাহলে রিয়েল ব্যাগ কিন্তু আমরা অলওয়েজ স্রোতহীন অবস্থায় বিবেচনা করি। যেমন একটা নৌকা স্রোতহীন অবস্থায় 5 কিলোমিটার/আওয়ার ব্যাগে যেতে পারে, তার মানে এটাই তার রিয়েল ব্যাগ। সো আমাদের স্রোতহীন অবস্থায় নদীতে চিত্রে একটি নৌকা টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, টেনে নিয়ে যাচ্ছে, তার মানে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছি এই বরাবর, আমি যদি লাল কালিতে দেখানোর চেষ্টা করি, এই বরাবর একজন টানতেছে, একজন এই বরাবর টানতেছে, আরেকজন এই বরাবর টানতেছে। ওকে, এখন ভাই বলতেছে দুপুরের পর নদীতে নৌকার বিপরীত, অর্থাৎ নৌকা যেদিকে তার ঠিক বিপরীত দিকে, আমি যদি বিপরীতটাকে দেখানোর চেষ্টা করি, যে এই দিকে কি আসতেছে, ভাটা আসতেছে, মানে আসলে বিপরীত দিকে একটা আমরা জোয়ার ভাটা যেটাকে বলি, যে ভাটা যাচ্ছে, তার মানে নৌকা যেদিকে তাকে বিপরীত দিকে টানার চেষ্টা করবে, এদিকে ভাটা পড়বে। ওকে, ফাইন। উদ্দীপকে আমরা একটু জুম করে যদি নিই, ওকে, ওয়ার্কিং। ওকে, আশা করি সবাই ভালো দেখতে পাচ্ছ। তো উদ্দীপকে বলছে যে উদ্দীপকে এফ এর মান কত হলে নৌকাটি নদীর মাঝ বরাবর সমান্তরালে চলবে নির্ণয় করো। আচ্ছা ভাই, মাঝ বরাবর চলার জন্য লজিকটা কি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে এ জায়গাতে থাকা একটা লোক নৌকাটাকে টানতেছে, সে কত ডিগ্রি কোণে টানতেছে, 60 ডিগ্রি কোণে টানতেছে। তা আমি যদি তার কনসেপ্টটাকে নিয়ে কথা বলি, সে এইভাবে টানতেছে একটা নৌকাকে, এবং এইটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে টানতেছে, 60 ডিগ্রি কোণে। তা আমি যদি আনুভূমিক রেখাটাকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ চিত্রে যেভাবে দেখাইছে সেইভাবে যদি দাগ টেনে দেখাই, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, ফাইন। মানে লোকটা এই দিকে টানছে, তাহলে সে যদি এদিকে টানে, তোমরা জানো কোনো কিছু মানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু ভাই এইটাও কিন্তু 60 ডিগ্রি। ওকে, এই মানে কি, এর মানে আমরা উপাংশের যে কনসেপ্ট পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে কোনো বাহু যদি আনুভূমিকের সাথে তির্যকভাবে ক্রিয়াশীল থাকে তাহলে সেটি পরস্পর লম্ব দুটি উপাংশে বিভক্ত হয়ে যাবে। তার মানে এদিকে একটা উপাংশ হবে, এদিকে একটা উপাংশ হবে। সো উপাংশ দুইটাকে যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, এটা কি হবে, এটা হবে যেই বলটা সে দিচ্ছে সেই বলের কজ এই পাশে কাজ করবে, এবং সেই বলের সাইন এই পাশে কাজ করবে। এটা হচ্ছে উপাংশের সূত্র, কিন্তু যে একটা বল যদি আনুভূমিকের সাথে তির্যকভাবে ক্রিয়াশীল হয় তাহলে সেটা পরস্পর লম্ব দুইটা ভাগে বিভক্ত হয়, অর্থাৎ এফ বলা আর এই যে এটা এবং এটা বলা একই কথা, এই দুইটা মিলে একই জিনিস। তাহলে ভাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নৌকাটাকে এই যে এতে থাকা লোকটা যখন টানছে তখন এই দিকে একটা বল ক্রিয়েট করতেছে সে, তার নাম হচ্ছে এফ কস 60 ডিগ্রি নামক একটা বল ক্রিয়েট করতেছে, এবং সে এই দিকে একটা বল ক্রিয়েট করতেছে, এবং সেটি কি, এফ সাইন 60 ডিগ্রি।
এখন ভাই দ্বিতীয় জন কি, বি বিন্দুতে থাকা লোকটা সে কি করছে, সেও কিন্তু এরকমই একটা কাজ করতেছে। এখন সে কিন্তু আবার ভাই এই দিকে টানতেছে। তো এদিকে যদি টানে এবং তার ক্ষেত্র আনুভূমিকের সাথে সে কোণ তৈরি করছে, কত কোণ? 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এটা 45 হলে এটাও 45 ডিগ্রি হবে। সো আমরা কি দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু তির্যকভাবে ক্রিয়াশীল। যদি তির্যকভাবে ক্রিয়াশীল হয় তাহলে কি হবে? পরস্পর লম্ব দুইটা ভাগে বিভক্ত হবে। ওকে, একটা হবে এই বরাবর যেহেতু নিচের দিকে, আরেকটা হচ্ছে এই বরাবর। সো এইটা কি হবে? ওই যে সে যে বলে টানছে, ভাই এখানে যেমন এফ দিয়েছে, এখানে কিন্তু 100 নিউটন বলে দিছে, ঠিক আছে? সো এই এফটা কিন্তু 100 নিউটন, অর্থাৎ এটা আমাদের জানা আছে। ওকে, 100 নিউটন, কিন্তু এটার এফটা আমাদের জানা নাই। সো এই এফটা হবে এফ কস 45 ডিগ্রি, এটা হবে এফ সাইন 45 ডিগ্রি। আমি আলাদাভাবে ভেঙে দেখালাম। এখন যদি আমরা আমাদের মূল ম্যাথের চিত্রতে দেখাইতে চাই, তাহলে কি হবে? যে এই এফটার কারণে এই দিকে একটা ফোর্স ক্রিয়েট হবে। আমি অন্য কালারে দেখাইছি, এই কালারটা এটার সাথে ভালো যাচ্ছে না। এইটা দেখাই, এইটা দেখাই। সো এই দিকে একটা ফোর্স ক্রিয়েট করলো। সো ভাইয়া যদি দেখানোর চেষ্টা করি, এইটা আবার এই দিকে একটা ফোর্স ক্রিয়েট করলো। তো এটা হবে এফ, আচ্ছা এটা 100 হবে, 100 দিয়ে দেই, 100, আর এটা তো এফ। ওকে, এফ কস 45 ডিগ্রি, তার মানে 100 cos 60 ডিগ্রি আর এফ কস 45 ডিগ্রি একই ডিরেকশনে যাবে, অর্থাৎ ওদের কাজ হচ্ছে নৌকাকে এই বরাবর নিয়ে যাওয়া। তার মানে এটা মাঝ বরাবর এখন থাকা ডিপেন্ড করতেছে কিন্তু এই রেখার উপরে না, কারণ এটা তো আনুভূমিক রেখা নদীর সাথে। এখন যদি এই যে এফ সাইন 60 ডিগ্রি, যেটা এখানে এফ হবে না, এটা হবে 100, আমরা যদি একটু এডিট করে নেই, দিস ইজ 100। তাহলে এই যে 100 sin 60 ডিগ্রি, ও নৌকাকে কি করতেছে? এই দিকে টানতেছে। আবার আমাদের এফ সাইন 45 ডিগ্রি, এফ সাইন 45 ডিগ্রি, এইটা নৌকাকে কি করতেছে? এই যে নিচের দিকে টানতেছে। তাহলে ওরা দুজন যদি সমান হয়, তাহলে নৌকা না এদিকে কিছুটা চলে আসবে নদীর এই সাইডে, নাকি নৌকা ওই পাশে, কোনো দিকেই কিন্তু কম বেশি যাবে না, মানে সমান থাকবে। কখন? যখন কিনা আমরা যে অনেক সময় কি করি, এটা একটা দড়ি যদি হয়, এখানে একটা রুমাল যদি আমরা বসায় দিই, এই পাশ থেকে একজন দুইজন লোক টানবে, এই পাশ থেকে একজন এবং দুইজন লোক টানবে। এখন এদের যদি শক্তি, এই পাশের লোকের শক্তি আর এই পাশের লোকের শক্তি যদি সমান হয়, তাহলে এটা কিন্তু মাঝখানেই থাকবে। তার মানে মাঝখানে থাকাটা ডিপেন্ড করতেছে কার ওপর? 100 sin 60 ডিগ্রি আর এফ সাইন 45 ডিগ্রি সমান থাকার উপর। ওকে, যদি সেই রকম কিছু হয়, তাহলে আমাদের যে প্রশ্নটা করেছে গতে, উদ্দীপকে এফ এর মান কত হলে নৌকাটি নদীর মাঝ বরাবর সমান্তরালে চলবে নির্ণয় করো। তাহলে আমরা এখন কি বলবো? আমরা তো ইন ডিটেইলস চিত্রতে এক্সপ্লেনেশনটা দেখলাম। তাহলে এখন যদি আমি বলতে চাই যে নৌকাটি, কালো কালার নেই, নৌকাটি নদীর মাঝ বরাবর চলবে। কোন শর্তে চলবে? যদি যদি এই যে 100 sin 60 ডিগ্রি যে ভ্যালুটা আছে, এটা কার সমান হয়? এফ সাইন 45 ডিগ্রির সমান হয়। অর্থাৎ ওরা দুজন যদি সমান হয়, তাহলে কি হবে? একে অপরের বিপরীত দিকে কাজ করার কারণে একজন আরেকজনকে ভ্যানিশ করে দিবে, নৌকাটা সুন্দর করে এই আনুভূমিক বরাবর চলে যাবে। ওকে, তাহলে এই যে এফ, এই এফ ইজ ইকুয়াল টু কি আসতেছে? যে ভাইয়া 100 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 100 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই
সাইন 45 ডিগ্রি। ওকে, আমরা একটু ক্যালকুলেশন করি। 100 সাইন 60 ডিভাইড বাই সাইন 45, আমাদের অ্যান্সার আসতেছে 122.47 নিউটন। তার মানে আমাদের এই যে চিত্রে এই যে এফ, এই এফটা যদি 122.47 নিউটন হয়, কেবল তখনই আমরা কি পাবো, যে এই নৌকাটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে যাতায়াত করতে পারবো। ওকে, এটা তোমাদের প্রবলেম ছিল, যেটা আমরা এখন দেখলাম বা সলভ করলাম। এখন আসো ভাইয়া, পরবর্তীতে আমরা যদি যাই, অর্থাৎ আমাদের ঘতে যদি যাই, সেখানে কি চেয়েছে আমরা একটু দেখি। ঘতে বলেছে যে দুই রশির সামনের দিকে সমান বল যোগান দিলে দুপুরের পর নৌকার একই বেগ বজায় রাখতে দুই রশির টানের গাণিতিকভাবে তুলনা করো। মানে ব্যাপারটা আসলে এখানে যেটা বুঝাইতে চাইছে, যে দুপুরের পরে কি হচ্ছে, দুপুরের পর নদীতে নৌকার বিপরীতে একটা বল কাজ করতেছে। তো হ্যাঁ, নৌকার বিপরীতে যে বলটা কাজ করতেছে, আমি একটু যদি নর্মালি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, আমাদের কোশ্চেনটা লাগবে না। আমরা যদি একটু নর্মালি দেখি যে আমার একটা নৌকা এই দিকে যাচ্ছে, হ্যাঁ, এখন এইদিকে ধরো 100 নিউটন বলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে ভাটা শুরু হইলো কত, 20 নিউটন। তাহলে কিন্তু এখন আর নৌকাটা আগের মতো 100 নিউটনের সামনে যাবে না। তাহলে সে যেহেতু 100 নিউটনের সামনে যাবে না, বাট আমরা আবার বলতেছি সমান যদি রাখতে চাই, আমাদেরকে কি বলেছে, যে দুই রশির সামনের দিকে সমান বল যোগান দিতে হলে দুপুরের পর নৌকার একই বেগ বজায় রাখতে দুই রশি মানে সমান বল যোগান দিলে, মানে আমাদের যে বলটা আছে সেটা যদি এটাই থাকতেছে, হ্যাঁ, কিন্তু দুপুরের পর নৌকার একই ব্যাগ বজায় রাখতে, মানে আগে যে ব্যাগ, তো আগের ব্যাগ তো ওই যে 100 নিউটন বল ক্রিয়েট করছিলাম আমরা, সেইটা অনুযায়ী যে ব্যাগ হবে সেই ব্যাগটাই তো। এখন আগের ব্যাগ বজায় রাখতে হলে তো এখনো ওই দিকে 100 নিউটনই লাগবে, বাট এখন তো 100 নিউটন পাচ্ছি না আমরা, কারণ আমাদের 20 নিউটন বিপরীতে কাজ করতেছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 80 নিউটন। তাহলে কি করলে আমাদের এই 80 নিউটনের জায়গায় আমরা ঠিক 100 নিউটন পাবো, এটাই আমাদেরকে দেখাইতে বলতেছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের লাইক আমি যদি তোমাদেরকে সিম্পলি বোঝানোর চেষ্টা করি, যে আমাদের এটা যদি লব্ধি হয়, লব্ধি আমাদের কত বোঝানোর জন্য বললাম 100 নিউটন। আমি ম্যাথটা সলভ করব অবশ্যই। এখন এই লব্ধিটা দুইটা ভাগে যদি বিভক্ত থাকে, কারণ নৌকা তো টানতেছে, কত কোণে টানতেছে, একজন 45 ডিগ্রি কোণে টানতেছে, আরেকজন 60 ডিগ্রি কোণে টানতেছে। আমি যদি ভুল না করি, আমার স্টুডেন্ট যারা আছে উপস্থিত, আমি তাদেরকে সবাইকে শিখাইছি যে আর কে যদি আমরা যে কোনো কোণে বিভক্ত করে দেই, দ্যাট ইজ যদি একজন আলফা হয় আরেকজন বিটা হয়, এরকম দুইটা কোণে বিভক্ত করে দিলে এই বিভক্ত বিন্দু দ্যাট ইজ পি এবং কিউ আমরা কিভাবে পাবো, আমরা পি পেতে পারি কিভাবে, এই যে আর, সে আর সাইন আমাদের আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, একটু আজান দিচ্ছে, আমি ক্লাসটা কিছুক্ষণ পজ করি। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, সেইমভাবে যদি আমরা এখন কিউ এর কথা বলি, তাহলে সেটা কি হবে, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই সূত্রটা আমরা কোথায় শিখেছি, এটা শিখেছি ভেক্টরের উপাংশ, অর্থাৎ একটা ভেক্টর রাশি লাইক আর কে যদি আমি যে কোনো দুইটা কোণে লাইক আলফা এবং বিটাতে বিভক্ত করি, তাহলে ওই যে বিভক্ত রাশিগুলো, অর্থাৎ এই যে পি আর কিউ যদি এদেরকে নামকরণ করি, অর্থাৎ আর ভেঙে আমরা দুইটা বাহু বানাইছি, তাহলে এই পি বের করার সূত্র হচ্ছে এটা, কিউ বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এখন আমাদের এখানেও এরকম একটা পার্ট নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে
যদি আমি তোমাদেরকে এখানে যদি এখন আমাদের কোশ্চেনটা চিত্রটা এঁকে যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি, আমাদের এখানে নৌকাটা হচ্ছে এইটা, যদি নৌকাটাকে ড্র করি, এখন এই নৌকাটাকে এই দিকে একটা বল টানার চেষ্টা করতেছে, এই দিকে একটা বল টানার চেষ্টা করতেছে। আমাদের লব্ধি বলটা, যাকে আমি আর হিসেবে রিপ্রেজেন্ট করতেছি, সে আরটা হচ্ছে এটা। তো এই আর এর মান যেটা আমাদের দরকার আর কি, আমি যদি এই দিকে ডটেড লাইনে দেখাই, এটা হচ্ছে আমাদের ভাটা। ওকে, তো ভাটা আমাদের কত প্রশ্নে দিয়ে দিয়েছে যে 20, আমি একটু দেখে আসি, কত 23.4 নিউটন। সবাই ভালো মতো বোঝার চেষ্টা করো ব্যাপারটা। 23.4 নিউটন। তো আমার নৌকায় আগে যে বলটা ছিল, আমি যদি এখানে ওকে F1 বলি, সেটা কত ছিল? 100 নিউটন ছিল। এটা কিন্তু ঠিক রাখতে বলছে। আমি যদি এটাকে F2 বলি, সেটা কত আমরা কিন্তু বের করেছি। আমাদের F2টা বের হয়েছে কত? 122.47। তো এটা কিন্তু ঠিক রাখতে বলা হয়েছে। তো এটাকে যদি ঠিক রেখে আমি এখানে, তাহলে এই যে ভাটা যেটা, এটার কারণে আমার নৌকাটা যে ব্যাগে যাচ্ছিল, আমি একটু যদি অ্যাড করে দেখাই, এখানে কি ছিল? 100 cos 60 ডিগ্রি। আরেকটা কি ছিল? 122.47 cos 45 ডিগ্রি। দ্যাট ইজ এই যে এইটা এবং এইটা ছিল। তো এটা তো আমাদের থাকবেই, কিন্তু আমার এই যে এক্সট্রা, এইটার জন্য এইদিকে একটা এক্সট্রা বল ক্রিয়েট করতে হবে। আমি আপাতত সেই বলটার কথা যদি বিবেচনা করি, যে এই বলটা, তাহলে এই বলটা ডিস্ট্রিবিউট হয়ে কিছুটা এই নৌকাওয়ালার যে এই যে F1 বলে যে টানতেছিল, তার সাথে অ্যাড করে তাকে টানতে হবে। অর্থাৎ তার আগে যদি 100 নিউটনে টানতো, এখন তাকে আরেকটু বেশি টানতে হবে। সেম ভাবে এই লোকটাকে 122.47-এ টানতো, তাকে এখন বেশি টানতে হবে। মানে কি, এই 23.4-কে কি করতে হবে? আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে দুইজনের কাছে। এখন এটা আমরা কিভাবে করব? এই যে এই লজিকটা ব্যবহার করি, কিভাবে আমরা আর কে ভেঙে দুইটা পার্টে বিভক্ত করে ফেলতাম। তাহলে আমার এখানে যে আরটা, এটা যদি আমাদের আলফা হয়, এবং এটা আমরা জানি কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা যদি আমাদের বিটা হয়, সেটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে কি করতে হবে, যে আমি যদি আর কে বিবেচনা করে তোমাদেরকে এই সহজ চিত্র যদি দেখানোর চেষ্টা করি, এটা যদি আর হয়, এই দিকে আমি যদি যে পি এর কথা বলেছিলাম সেই পি চিন্তা করি, এবং সে যদি আর এর সাথে আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি কোণে থাকে, এবং এটা যদি আমাদের কিউ হয়, এবং সেটি যদি ওর সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে কিউ আমাদের কত এবং পি আমাদের কত, এটা আমরা বের করতে পারবো। তো আমাদের 60 পি এর ফর্মুলা কি? পি এর ফর্মুলা হচ্ছে আর সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 প্লাস 45। এটা হচ্ছে আমাদের পি বের করা। এখন আর কত? আমি কিন্তু সব ঠিক রেখেছি, শুধু ভাটার যে বলটা, এটা এই দুজনকে ডিস্ট্রিবিউট করে দিলে একজন কত পাবে, আরেকজন কত পাবে, সেটা বের করতেছি। তাহলে আর কত? 23.4 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেটরে করি, আমাদের আসতেছে 23.4 সাইন 60 ডিভাইডেড বাই সাইন 105। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্যালকুলেটরে 20.98 নিউটন। এটা পেয়েছি কি, যে
কার সাথে, পি 45 ডিগ্রি কোণে যে বলটা, তো 45 ডিগ্রি কোণে বলটা হচ্ছে F2, তার মানে F2 যে বলটা আছে তার সাথে কত যোগ করতে হবে, 20.98। তো আমি এটা পরে করছি, আমার পি ক্যালকুলেশন করা হয়েছে, এবার কিউ কে ক্যালকুলেশন করব। ওকে, কিউ কত হবে, কিউ হবে আমাদের, সরি, কিউ হবে সাইন আলফা, আলফা আমাদের, সরি সাইন, এখানে গেল বিটা, হ্যাঁ সাইন আলফা, অর্থাৎ কোন যারটা বলবো তার বিপরীত কোণ ব্যবহার হবে। সো সাইন আলফা হচ্ছে সাইন 45 ডিগ্রি, আমি ডিরেক্ট করি, আর সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই, এটা তো অলরেডি বুঝছোই, দুইটার যোগফল মানে 105 ডিগ্রি। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসতেছে 17.13 নিউটন। মানে কি, আমি আবার একটু বলি যে এই আর এ আমাদের আগের বল সব ঠিক থাকবে, এক্সট্রা একটা বল বিপরীতে কাজ করতেছে ভাটা, তাহলে ভাটার সমপরিমাণ বলই যদি দেই তাহলে নৌকাটা আগে যে ব্যাগে ছিল সেই ব্যাগেই যাবে। মানে একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, তার ঘর্ষণ 1 মিটার পার সেকেন্ড ব্যাগ তৈরি হয়েছে, সাপোজ গাড়ির সাপেক্ষে যদি বলি, তাহলে গাড়ির ব্যাগ তো এখন 1 মিটার পার সেকেন্ড কমে যাবে। তো আগে আমি 10 নিউটনে চালাইতাম, তাহলে আমি যদি এখন 2 মিটার পার সেকেন্ড বজায় রাখতে চাই, তাহলে আমাকে আরো 10 নিউটন বল বাড়তি দেওয়া লাগবে, তাহলে কি হবে, তার 2 নিউটন বল চলে আসবে, অর্থাৎ আগের বল হচ্ছে একটু বাড়তি বল দেওয়া লাগবে। তো এই যে বাড়তি বলটা সেটা কতটুকু, তো আমাদের এখানে 23.4 নিউটন বল ভাটা নষ্ট করতেছে, তাহলে আমি এখন এক্সট্রা 23.4 নিউটন দিলেই তো আগের সমপরিমাণ বল পেয়ে যাচ্ছে, আর আগের সমপরিমাণ বল প্রয়োগ হলে তো নৌকা আগের ব্যাগেই চলবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই যে F1, এই F1-এর সাথে এই যে 17.13 এইটাকে আমরা যোগ করব, তার মানে আমাদের আগে ছিল 100, এখন হবে 117। আর এই যে F2 এটার সাথে আমরা কত 20.98 যোগ করব, তাহলে আমাদের কি হবে, আগে ছিল 122, এখন হবে 142 বা 143 যত আসে। সো এইটাই হচ্ছে আমাদের, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ও এ বরাবর কতটুকু বল কাজ করবে, আমরা পেয়ে গেলাম যে ও এ বরাবর প্রয়োজনীয় বল, যদি নৌকাকে আমরা একই ব্যাগে চালাইতে চাই, প্রয়োজনীয় বল ইজ ইকুয়াল টু হচ্ছে F1 প্লাস কিউ। আর ওবি বরাবর প্রয়োজনীয় বল কত হবে আমাদের, F2 প্লাস পি। তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা দেখতেছি 117 আর 143, এখানে কত, হ্যাঁ এই যে 117, 117 এবং এই যে 143। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো খুবই চমৎকার একটা ম্যাথ, এটা একটা ম্যাথ, তোমাদের প্রবলেমগুলো ভালো, সলভ করার মজা আছে। আমরা আমাদের নেক্সট ম্যাথ যেটা তোমরা প্রবলেম দিয়েছো, দ্যাট ইজ 13, আমি সেই ম্যাথটাকে একটু সলভ করব। ওকে, 13 নাম্বার ম্যাথ যেটা, এটা যদি একটু স্টাডি করি, একটি নদী 12 কিলোমিটার চওড়া। আচ্ছা, এইটার তো চিত্র নাই, এতক্ষণ ধরে আমরা যতগুলো ম্যাথ করেছি চিত্র ছিল, সো আমি এটাকে একটু চিত্রটা ড্র করি। নদীর এই পাশ থেকে এই পাশ হচ্ছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার চওড়া। আচ্ছা, এতে 7 কিলোমিটার পার আওয়ার ব্যাগে স্রোত যাচ্ছে। ওকে ফাইন, আমাদের স্রোতের ব্যাগ দেয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু 7 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। দুটি নৌকা স্রোতের সাথে যথাক্রমে 40 এবং 70, তার মানে একজন স্রোতের সাথে 40-এ যাচ্ছে, সো ও যাচ্ছে 40 ডিগ্রিতে, আরেকজন যাচ্ছে 70 ডিগ্রিতে, ভাই 70 ডিগ্রি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি α1 ইজ ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি, আরেকটা আলফা 2 হচ্ছে 70 ডিগ্রি। ওকে ফাইন, এটা 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। ওকে, এখন নেক্সট কি বললো, কে কত ব্যাগে রওনা করছে সেটাও দিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে, সরি আমি ভুল বলেছি, প্রথমটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন, ব্যাগে অপর পারে যাওয়ার জন্য রওনা দিল। ওকে, এখন
ফার্স্ট কোশ্চেন হচ্ছে যদি নদীতে স্রোত না থাকে তবে 20 মিনিট পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা ভাই, স্রোত যদি না থাকে তাইলে আমি যদি তোমাদেরকে সহজ সাবলীল ভাষায় বলি যে এই যে এখান থেকে একটা নৌকা রওনা করলো, সে ও এ বরাবর গেল, এখান থেকে একটা নৌকা রওনা করলো, সে ও বি বরাবর গেল। তো আমার একটা সহজ কথা, তোমরা নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবা, যদি স্রোতই না থাকে তাহলে ভাই নৌকা যেদিকে রওনা করছে সে তো সেই দিকেই যাবে, কারণ তাকে তো কেউ তার গতি চেঞ্জ করার জন্য তো কেউ নাই। তাহলে একজন এদিকে রওনা করছে, আরেকজন এদিকে রওনা করছে, তাহলে ও, আমি যদি একটু ডটেড লাইনে স্রোতটাকে দেখায় দিই, তাহলে আমাদের এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসবে যে ও হচ্ছে 45, হ্যাঁ 40, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 70। তাহলে এদের দুইজনের মধ্যবর্তী কোণটা আমি যদি বলি, এটা হচ্ছে 70 থেকে 40 গেলে 30 ডিগ্রি। তো ভাই এই যে এটাকে যদি আমি ও বলি, এটাকে যদি এ বলি, তাহলে সে ও থেকে এ পর্যন্ত যেহেতু স্রোত নাই, তাহলে সে যে ব্যাগটা দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, 20 মিনিটে সে কত যাবে? আমরা 20 মিনিটকে আমি যদি আওয়ারে কনভার্ট করি, তাহলে ও এ আমার কতটুকু ডিস্টেন্স হবে আমি যদি ভুল না করি। আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তো ভি হচ্ছে আমাদের 10, টি হচ্ছে আমাদের 20 মিনিট, তো তাকে 60 দ্বারা ভাগ করব। ওকে, সো আলটিমেটলি আসতেছে 200, 200/60। সো আমাদের আসতেছে 3.33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। সো এটা হচ্ছে 3.33। ওকে, 3.33 কিলোমিটার। এখন ভাই সেম এইদিকে সে গেছে 8 কিলোমিটার পার আওয়ার ব্যাগে, যেহেতু স্রোত নাই, সো ভেরি গুড, তার জন্য কোনো ব্যাপার না। এটাকে যদি ওবি নামকরণ করা হয় তাহলে ওবি আমাদের কত হবে? ওবি হবে 8 যেহেতু 20 মিনিট পর জানতে চাইছে, এখানেও 10, 20 ডিভাইড বাই 60, সো 160/60, সো 2.67, এটা হচ্ছে 2.67 কিলোমিটার সে গেছে। এখন আমাদের কাছে জানতে চাইছে কি, যে নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে এই ডিস্টেন্সটা জানতে চাইছে রে ভাই, এইটা। এখন এটা আমরা কিভাবে বের করব? এই ডিস্টেন্স জানি, এই ডিস্টেন্স জানি, এই অ্যাঙ্গেলটা জানি, এটা কিভাবে বের করব? তো এখানে আমরা এখনো স্টাডি করি নাই, একটা কনসেপ্ট আছে কোসাইন ল, আমরা একটু পরিচিত হই কোসাইন ল। এই লটা হচ্ছে এরকম, লাইক এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, এটা যদি সি কোণ হয়, এ কোণের বিপরীত বাহুকে আমরা এ বলি, বি কোণের বিপরীত বাহুকে আমরা বি বলি, সি কোণের বিপরীত বাহুকে আমরা সি বলি। তাহলে ধরো তোমাদের কোনো কারণে যদি কোণ এ বের করতে হয়, তাহলে কি হবে? সূত্রটা বোঝার চেষ্টা করো। কজ এ ইজ ইকাল টু, যে কোণটা বের করবা সেই কোণের বাহুটা, বিপরীতে যে বাহুটা, মানে এ বাদে বাকি যে দুইটা বাহু থাকবে, অর্থাৎ এর পরে কি বিসি, তো লেখাটা হবে এরকম যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হবে যে কোণটা বলতেছো তার বাহু স্কোয়ার, ডিভাইডেড বাই এই যে 2 আর এই যে এই দুইটা বিসি। এখন যদি তোমাদেরকে বলা হয় কস বি, তাহলে আশা করি তোমরা বলতে পারবা বি এর পরে কি সি এ, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস যে কোণটা চাচ্ছি তার বাহু স্কোয়ার ডিভাইড বাই 2 CA। সেম ভাবে যদি বলা হয় কস সি, তাহলে কি হবে যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2AB। তাহলে এইখানে আমি কিন্তু ও এ বাহুটা জানি, ও বি বাহুটা জানি, আর এদের মধ্যবর্তী কোণটা জানি, তাহলে এ বি জানি না। তাহলে এইটাকে আমরা খুব সহজ করে বলতে পারি যে এখন ত্রিভুজ ও বি এ হতে কস 30 ডিগ্রি, যেই কোণটা বলবো ওই কোণ বাদে বাকি দুইটা বাহুর বর্গ, তাহলে কি আসবে? ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এরা যোগ হবে, মাইনাস হবে কে, এই যে বিপরীতে যে বাহুটা, কোণটা যেটা বলছি তার বিপরীত বাহুটা এ বি স্কোয়ার, ডিভাইড বাই 2 OB ইন্টু ও এ। তাহলে ভাই আমাদের অ্যান্সারটা কেমন আসবে?
আমরা যদি অ্যান্সারকে বিবেচনা করি cos 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, নো প্রবলেম। আমাদের ওবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকাল টু 2OA ইন্টু OB কে ইন্টু OB cos 30 ডিগ্রি, বা আমাদের দরকার AB স্কোয়ার। সো AB স্কোয়ার ইজ ইকাল টু কি হবে, OB স্কোয়ার প্লাস OA স্কোয়ার মাইনাস 2OA ইন্টু OB, আর cos 30 ডিগ্রি মান কত, হাফ, 2 কাটা। তাহলে অতএব এবিটা আমাদের পেয়ে যাব, অর্থাৎ এই যে দূরত্বটা কি হবে, ওবি স্কোয়ার। ভাই ওবি মানে কত আমরা বের করছি, ওবি মানে হচ্ছে 2.67। সো লিখে ফেলি 2.67 হোল স্কোয়ার প্লাস 3.33 হোল স্কোয়ার মাইনাস 2.67 ইন্টু 3.33। ওকে, সো এই যে পার্টটা এটা মাইনাস করে দেব। সো আলটিমেটলি আমরা এখন রুট ওভার 2.67 হোল স্কোয়ার প্লাস 3.33 হোল স্কোয়ার মাইনাস 2.67 ইন্টু 3.33, যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 3.05। সো আমাদের অ্যান্সার আসছে 3.05 কিলোমিটার। তার মানে 20 মিনিট পরে ওদের মধ্যকার দূরত্ব হচ্ছে 3.05 কিলোমিটার। তো এইখানে বইয়ের অ্যান্সার যেটা, আমার কি ক্যালকুলেশন কোথাও ভুল হলো, কত দেওয়া আছে দেখলাম 1.68, আমরা পেয়েছি 3.33 cos 30 ডিগ্রি, 1.68 কি আসে, থ্রি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে 10 কিলোমিটার, এটা হচ্ছে 8 কিলোমিটার, 40 অ্যান্ড স্রোত না থাকে তবে 20 মিনিট পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত, 20 মিনিট। যদি 20 মিনিট বলে, লেট মি চেক। সো 10 ইন্টু 20/60, 20 মিনিট, 10 ইন্টু 20, 3.33 ঠিক আছে। তারপরে হচ্ছে 2.67, এটাও ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা একটু ম্যানুয়ালি করি, এত বেশি তো হওয়ার কথা না। ওকে, root over 2.67, 2.67 7.1289 প্লাস 11.0889 মাইনাস 8.8911।
এখন যদি এটাকে আমরা সলভ করি তাহলে √7.1289 প্লাস 11.0889 minus 8.8911. Okay, same math, same value, 3.05396 এই ভ্যালুটাই আসে। সো আই থিঙ্ক অ্যান্সার ভুল আসছে এখানে। ওকে, আমাদের অ্যান্সার এটাই আসে। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা আমরা যদি এখন দেখতে যাই, কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর পাড়ে পৌঁছাবে তা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত। আচ্ছা, নৌকাটা আগে অপর পাড়ে পৌঁছাবে, এটা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় আমাদেরকে টাইমটা বের করতে হবে। তো আমরা যদি টাইমটা বের করার কথা বলি তাহলে আমাদের টাইমের ফর্মুলাটা কি? আমি যদি ফার্স্টে ও এ বরাবর যে নৌকাটা রওনা করেছে, ও এ বরাবর, তার ক্ষেত্রে যদি বলি, তার ক্ষেত্রে টাইম আমি এখানে দিয়ে দিলাম ও এ, কি হবে নদীর প্রস্থ ডি ডিভাইড বাই ভি সাইন, সে রওনা করেছে 40 ডিগ্রিতে। এখন নদীর প্রস্থটা আমাদের দেয়া আছে নিশ্চয়ই, না হলে আমরা করতে পারবো না। আমাদেরকে বলে দিয়েছে 12 কিলোমিটার চওড়া একটা নদী, সো আমরা নদীর প্রস্থটা জানি। আমি এই টাইপের ম্যাথ অলরেডি আজকে আরও একটা সলভ করেছি। সো 12 ডিভাইডেড বাই ভি হচ্ছে 10 সাইন 45 ডিগ্রি, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের টাইমটা চলে আসবে। সেইমভাবে ওবি বরাবর আমাদের যে নৌকাটা গিয়েছে তার ক্ষেত্রে কতটুকু টাইম লাগবে, নদীর প্রস্থ তো সেমই থাকবে। ভি তার কত ছিল, ভি তার ছিল 8 আর তার স্রোতের সাথে অ্যাঙ্গেল ছিল 70 ডিগ্রি। সো আমরা এইভাবে ক্যালকুলেশন করলে দেখবো আমাদের টাইম কত আসে। যেই টাইমটা বেশি আসবে সে পরে পৌঁছাবে, যেই টাইমটা যার টাইমটা কম আসবে সে আগে গিয়ে পৌঁছাবে। ওকে, এটা হচ্ছে আমাদের কত নাম্বার সৃজনশীল আমরা এখন সলভ করলাম আমাদের শীট অনুযায়ী। এটা হচ্ছে 13 নাম্বার সৃজনশীলটা আমরা সলভ করলাম। ওকে, 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 আমরা এখন আরেকটি প্রবলেম তোমাদের, সেটা হচ্ছে 17 নাম্বার। তো আমি 17 নাম্বার কোশ্চেনটাকে নিয়ে ডিসকাস করি। আচ্ছা, ওকে, একটু জুম করে দিই। তো আমাদের কোশ্চেনটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ভালোভাবে, এখানে একজন মাঝি এবি এর সাথে 30 ডিগ্রি কোণে 18 কিলোমিটার বেগে নৌকা চালাতে চাচ্ছে। এবি এর সাথে 30 ডিগ্রি। আচ্ছা, আমি যদি চিত্রটাকে একটু ড্র করি, এখানে আমাদের এ, এখানে আমাদের বি। তো এবি যেটা, এই এবি রেখাটার সাথে 30 ডিগ্রি কোণে কেউ একজন রওনা করতে চাচ্ছে। ভাই, এবি এর সাথে 30, এই কথাটা মানে কিন্তু আমাদের এই যে স্রোত, এই স্রোতের সাথে সে কত হবে। আচ্ছা, সে কত বেগে রওনা করছে, 18 কিলোমিটার পার আওয়ার বেগে। সো তার এদিকে এটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমি ধরে নিচ্ছি এটা V1। স্রোত কত আছে এই নদীতে, 9 কিলোমিটার পার আওয়ার। ফাইন। এখন আরেকজন মাঝি দেখতে পাচ্ছি এই বরাবর সে নৌকা চালাচ্ছে বা চালাতে চাচ্ছে 61.38 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে অন্য একজন মাঝির ব্যাগ, তাই V2 দিলাম বলেছে। ওকে, ফাইন। এখন ভাই আমরা, ওকে, আমরা ইনডিরেক্টলি কিন্তু দুইটা নৌকার মাঝিরই কিন্তু আলফাটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমাদের আলফা 1 কত, 120 ডিগ্রি। আমাদের আলফা 2 কত, 61.38 ডিগ্রি। ওকে, আমাদের V1 পাওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার।
আমাদের V2ও পেয়েছি, সেটা হচ্ছে কত, V2টা দিয়েছে, এটাও এই বিন্দুতে, সরি, আরেকজন মাঝির এই বিন্দুতে 18 কিলোমিটার স্রোতের সাথে, হ্যাঁ এটাও সেম 18 কিলোমিটার পার আওয়ার, সেম ভেলোসিটি। ইউ এই মাঝের জন্য 9 কিলোমিটার পার আওয়ার, ইউ এই মাঝের জন্য 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের দুইটা মাঝেরই কিন্তু ইউভি আলফা আমরা জানি, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা ইজি হবে। কি করতে বলছে সেটা একটু দেখি। তোমাদের সবার যে প্রবলেমটা, সেটা যদি প্রথম মাঝি নৌকা ভিন্ন দিকে চালাচ্ছিল, নৌকা কিন্তু সোজাসুজি এবি পথে গিয়ে অপর পাড়ে বি বিন্দুতে গিয়ে পৌঁছায়। ওকে, ভালো কথা। বি বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লাগছে? তো এই টাইম তো আমরা বের করতেই পারবো, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ব্যবহার করে। আলফা আমাদের 120 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি, সো গ নাম্বার কোনো ফ্যাক্ট না। এখন আমরা যদি দ্বিতীয় মাঝি মানে এই পথে যে রওনা করেছে, হ্যাঁ, দ্বিতীয় মাঝি উদ্দীপকে ই বিন্দুতে পৌঁছায়, বিই দূরত্ব কত? আচ্ছা, উদ্দীপকের ই বিন্দু বলতে এখানে তো ই বিন্দু দেয়া নেই। আচ্ছা, এখানে ই বিন্দু দেয়া নাই, আমার সম্ভবত হচ্ছে এইটাই আমাদের ই বিন্দু, যদিও ই লেখা নাই, মেবি প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, এটা যদি ই হয়, তো আমরা তো জানি যে আমাদের মাঝি যখন এই পথে যাবে স্রোতের কারণে, সে কিন্তু আলটিমেটলি গিয়ে পৌঁছাবে কোথায়? আমি লাল কালিতে ডটেড লাইনে দেখাচ্ছি, এইখানে গিয়ে পৌঁছাবে। সো এটা হচ্ছে ই। এখন এই যে ই আর এই যে বি, এদের মাঝে ডিস্টেন্স জানতে চাচ্ছে, এবং আমি আমার স্টুডেন্টদের সবাইকে শিখিয়েছি যে এই ডিস্টেন্সটা কি হবে। এই ডিস্টেন্স অর্থাৎ এই বিই কিন্তু তোমরা খুব ইজিলি বের করতে পারো, সেটা হচ্ছে যে এই যে নদীর প্রস্থটা পার করতে যে সময় লাগে, অর্থাৎ তোমরা এখানে দ্বিতীয় নৌকার জন্য টাইম বের করবা, T2টা কি হবে? T2টা হবে ডি ডিভাইডেড বাই V2 সাইন আলফা, আলফা 2। ওকে, সো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ডি হচ্ছে আমাদের কত? 31, V2 আমাদের কত? 18, আলফা 2 আমাদের কত? 61.38। আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু টাইমটা পেয়ে যাব। সো লেট মি ক্যালকুলেট। 31 ডিভাইডেড 18 সাইন 61.38। ওকে, আমরা এটা টাইম পেয়েছি 1.962 আওয়ার, এই পরিমাণ সময় লাগতে পারে। ঠিক আছে, তাহলে ভিই কি হবে? আমি বলেছিলাম যে এই ভিইটা কি, আমাদের যে ব্যাগটা, এই যে V2টা ছিল, এই V2 এর একটা উপাংশ কিন্তু এদিকে কাজ করে, V2 cos 61.38। আবার স্রোতও সেমই একই দিকেই কাজ করে, তাহলে দুইটা ব্যাগই যখন একই দিকে কাজ করে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে V2 cos 61.38 এই ব্যাগটা প্লাস স্রোতের ব্যাগটা, এই দুইটা ব্যাগ মিলে একটা নতুন ব্যাগ হবে, ওই ব্যাগেই হচ্ছে আনুভূমিক দূরত্বটা যাবে ইনটু টাইম T2। তাহলে আমাদের ক্যালকুলেশনে কি আসতেছে? ইনটু 18 cos 61.38 প্লাস ইউ হচ্ছে 9। আঠারো cos 61.38 প্লাস 9 ইন্টু 1.96, অ্যান্সার আসে 34.54। 34.54, হ্যাঁ ঠিক আছে, আমাদের কাছাকাছি আছে কিলোমিটার। এই হচ্ছে আমাদের বিই বের করার কনসেপ্টটা। ওকে, আশা করি তোমাদের এই ম্যাপটা তো আর কোনো প্রবলেম হবে না, সবাই বুঝতে পারছো। ভিডিওটা আর বড় করবো না, এ পর্যন্তই রাখবো।